ক্লাস 11 রায়ো মার্টিন সেট নম্বর 13 গ্রুপ এ। এই ভিডিওটাতে আমরা শুধু গ্রুপ এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একের দাগের কোশ্চেনটাতে কি দেওয়া আছে? একের দাগের কোশ্চেনটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার -11 এর সহগ নির্ণয় করো। -11 এর সহগ, ওকে। তাহলে আমরা এক কাজ করে দিই, ধরি r+1তম পদে এক্স টু দি পাওয়ার -11 এর সহগ আছে। tr+1 সমান 12cr x² হোল টু দি পাওয়ার 12 - r ইন্টু -1/x³ হোল টু দি পাওয়ার r। তাহলে কত হবে? -1 হোল টু দি পাওয়ার r, এই যে -1টার পার্টটা r হয়ে যাবে 12cr x টু দি পাওয়ার গুণ করলে 24 - 2r মাইনাস, এখানে মাইনাস না লিখে মাইনাসটা যে লেখা হয়ে গেছে, ও ডাইরেক্ট করে দেওয়া আছে, ঠিক আছে ডাইরেক্ট করে দেওয়া আছে। এক্সের পাওয়ার মাইনাস এক্সের পাওয়ার 1/, এটা ছিল 1/x এর পাওয়ারটা ছিল 2r, তাহলে উপরে 2rটা বিয়োগ চলে গেছে, ওকে। তাহলে কত হচ্ছে এখানে -1 হোল টু দি পাওয়ার r 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস, এটা হচ্ছে বিয়োগ করলে 5r হয়ে যাবে, ঠিক আছে 5r হয়ে যায়। তাহলে এখানে 24 মানে আমাদের এখন কি বলেছে x এর পাওয়ার হচ্ছে -11, অর্থাৎ এর যে পাওয়ার এই যে এইটা কত হবে না -11 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 24 - 5r = -11, মানে -5r = -11 - 24। তাহলে কত হয় -5r, এটা মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 5r = 35 না r = 7, r = 7 পাওয়া গেল, এইটা হয়ে যাবে r = 7, ওকে। এরপরে কি হচ্ছে না x টু দি পাওয়ার -11 এর সহগ সমান -1 হোল টু দি পাওয়ার r 12cr, মাইনাসকে যদি 7 ছিল মাইনাসেই পড়ে থাকে, মাইনাসের পাওয়ারটা 7 মানে মাইনাস পড়ে থাকে, 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস করলে 5 ফ্যাক্টোরিয়াল, এটা যদি এটা ভেঙে নেওয়া হয়েছে ক্যান্সেল করে -792 792 হয়ে যাবে অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার 792, ঠিক আছে। এরপরে অথবা দাগের অঙ্কটি হবে। অথবা দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, অথবা দাগের অঙ্কটি বলা আছে 1 + x হোল টু দি পাওয়ার p আর 1 + 1/x হোল টু দি পাওয়ার q এর বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো। অর্থাৎ এইখানে আমরা দেখতে হবে যে এই কমনগুলো আছে কি নেই, এখানে x আর নিচেও x আছে কি নেই। যদি কমন থাকে তাহলে সুবিধা হবে, তাহলে কত 1 + x হোল টু দি পাওয়ার p, আর এটা লসাও করেছি, তাহলে উপরে x+1 বা 1 + x/x হোল টু দি পাওয়ার q। তাহলে উপরটা ফর্মুলা হচ্ছে 1 + x পারটা p আর 1 + x পার q, তাহলে উপরে p + q হবে, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার q পাওয়া গেল, নিচটাতে x টু দি পাওয়ার q। তাহলে এখন আমরা দেখছি 1 + x হোল টু দি পাওয়ার p + q বিস্তৃতির, এই যে 1 + x হোল টু দি পাওয়ার p + q বিস্তৃতির x টু দি পাওয়ার q এর সহগ হবে x বর্জিত। কারণ কি উপরটাতে আমরা এক টাইম এই যে এটাকে যদি বিস্তৃতি করে দেওয়া হয় এক টাইম আমরা x টু দি পাওয়ার q পাবো, আর নিচেও x টু দি পাওয়ার q, তার জন্য x টু দি পাওয়ার q ক্যান্সেল হয়ে শুধু টার্মটা পড়ে থাকবে কি না ধ্রুবক পদটা, অর্থাৎ x বর্জিত পদটা পাওয়া যাবে। সুতরাং x টু দি পাওয়ার q এর সহগ হবে x বর্জিত। তাহলে x টু দি পাওয়ার q এর সহগ কত হবে না, লাস্টে যেহেতু এটা আছে অর্থাৎ এইখানেও হবে q, p + q c q ইকুয়াল টু কত হবে না p + q তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটি হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, এর পরের অঙ্কটাতে কি দেওয়া আছে না, কোনো সমান্তরাল শ্রেণীর p-তম পদ q এবং q-তম পদ p হলে p + q-তম পদের মান কত হবে, ঠিক আছে। তাহলে ধরি প্রাথমিক পদ হচ্ছে সমান্তরাল প্রগতির প্রাথমিক পদ a এবং সাধারণ অন্তর হচ্ছে d, সাধারণ অন্তরটা হচ্ছে d ধরে নিয়েছি। তাহলে p-তম পদ হচ্ছে q, তাহলে কত হবে না p-তম পদ হচ্ছে q, তাহলে p-তম পদটা কত না a + p - 1 * d, a + p - 1 * d = q, এটা হচ্ছে 1 নম্বর। আর q-তম পদ হচ্ছে p, তাহলে a + q - 1 * d = p, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে কত হবে 1 - 2 করে পাই 1 - 2, তাহলে কত হবে 1 - 2, এটা মাইনাস করলে আমাদের এই টাইমটা 1 a ক্যান্সেল, অর্থাৎ p - 1 - q - 1 অর্থাৎ -q + 1 * d = q - p, ঠিক আছে। এখান থেকে d এর মানটা কত হবে, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে d এর মানটা হচ্ছে -1, ঠিক আছে। এখন এই d এর মানটা আমরা এক কাজ করি 1 নম্বরে বসিয়ে পাই, d এর মানটা 1 নম্বরে বসিয়ে পাই,
তাহলে এর মানটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ডি এর মানটা 1 নম্বরে বসানো যদি হয়, তাহলে এইখানটায় আমি লিখছি ডি এর মানটা হচ্ছে ডি ইকুয়াল টু -1 1 নং এ বসিয়ে পাই। তাহলে কত পাওয়া যাবে না এ প্লাস এটা -1 ইকুয়াল টু কিউ। ডান দিকে নিয়ে যাওয়া যাক, তাহলে এ সমান কত হবে না কিউ প্লাস পি -1, ঠিক আছে, বা পি প্লাস কিউ -1, এটা হবে এর মানটা। ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনটা কি আছে না পি প্লাস কিউ তম পদ সমান এ প্লাস কিউ প্লাস পি প্লাস কিউ -1 ইন্টু ডি। তাহলে এখান থেকে কি হচ্ছে এর মানটা আমরা এটা জানি, এর মানটা কিউ প্লাস পি -1, আর এটা হচ্ছে পি প্লাস কিউ -1, আর কিউ ডি এর মানটা হচ্ছে -1। এই যে 1 নং থেকে এর মান বসিয়ে পাই, এখানে লেখা আছে। তাহলে কত হবে পি প্লাস কিউ -1, আর এটা মাইনাস হয়ে গেল, দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, এর অ্যান্সার পাওয়া গেল 0। এর পরের অঙ্কটাতে কি দেওয়া আছে 2 দাগের একটি বর্গক্ষেত্রে দুটি বাহু 5x - 2y = 13 এবং 5x - 2y = 16 প্লাস 16 = 0 সরাখা দ্বয়ের অংশ হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই দুটি সরলরেখা আছে, মানে দুটি বাহু দেওয়া আছে, তাহলে হচ্ছে 5x - 2y = 13, এটা হচ্ছে 5x - 2y - 13 = 0। এখন এখানে আমাদের এই টার্মগুলোকে সবসময় কী আকারে সাজাতে হবে বলে দিচ্ছি। এখানে এটা x - 2y 5 × y - 13/5 = 0। এই আকারগুলোকে কী আকারে সাজানো হচ্ছে না হচ্ছে x প্লাস ও x প্লাস my প্লাস c1 = 0। এই আকারে x প্লাস my প্লাস c1 = 0, আর এটাকে আমি সাজাবো কিসে না x প্লাস my প্লাস c2 = 0। ঠিক আছে, এই আকারে সাজানো হয়েছে। এই যে এখানে m হচ্ছে -2/5, m হচ্ছে -2/5, এখানে হচ্ছে c1 হচ্ছে -13/5, এখানে একই রকম, এটা হচ্ছে m হচ্ছে কত -2/5 আর c হচ্ছে 16/5। তাহলে হচ্ছে 1 ও 2 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত হবে না দূরত্ব হচ্ছে দুটি যেহেতু বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, তাহলে আমাদের কত হয় c1 - c2/√1 + m²। এটা মড দিয়ে হয়ে যায়। এটা হচ্ছে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে দূরত্ব হচ্ছে এটা, সরলরেখা দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল এটা, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে c1, আর এই গোটাটা হয়ে গেল c2। মানগুলো বসানো হয়েছে c1 - c2/√1 + m² মানটা এখানে বসানো হয়েছে। তাহলে মানটা যাই বসানো হয়েছে, তাহলে হয়ে গেল এখানে কাটাকাটি করলে √29 একক। ঠিক আছে, √29। এরপরে অ্যান্সারটা কী হবে? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কত হলো? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু √29 একক। ঠিক আছে, এত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। হচ্ছে √29 গুণিত √29 বর্গ একক সমান হচ্ছে 29 বর্গ একক। ওকে, এটি হয়ে যাবে অ্যান্সার, 29 বর্গ একক হয়ে যাবে অ্যান্সার। ঠিক, এর পরের অঙ্ক আমাদের যেটা দেওয়া আছে সেটা দেখা যাক 2 দাগের অঙ্কটি। 2 দাগের নতুন অঙ্ক। এখানে কি বলা আছে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে একটা বৃত্ত করে আছে, মূল বিন্দুটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু, আর ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিয়েছি ব্যাসার্ধটা। এটা যদি ব্যাসার্ধ হয় আর, এখান থেকে তো এইগুলো ব্যাসার্ধ, তাহলে প্রত্যেকটার মান হচ্ছে আর করে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আর, তাহলে এর স্থানাঙ্ক কত হবে? এর স্থানাঙ্ক যেহেতু x অক্ষ বরাবর, অর্থাৎ -r,0, আর বি স্থানাঙ্ক হচ্ছে r,0, এবং সি এর স্থানাঙ্ক 0,r। তাহলে এসি এর প্রবণতা কত হবে? এই যে এসি বলতে আমাদের এইটা, এর প্রবণতা কত হবে? এসির প্রবণতা হবে কত হবে? আমাদের প্রবণতা m সমান কি জানি আমরা, m সমান হচ্ছে y2 - y1/x2 - x1,
y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে প্রবণতা। তাহলে এখানে মানটা বসানো হবে। এসি এর প্রবণতা m1 সমান r মাইনাস 0 ডিভাইডেড বাই 0 প্লাস r মানে হচ্ছে 1, আর বিসি এর প্রবণতা m2 সমান r মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস r মানে হচ্ছে মাইনাস একটা থাকছে অর্থাৎ -1। ঠিক আছে, প্রবণতাগুলো করা হয়েছে মানে ওই কটি দ্বিয়ের অন্তর বাই ভুজ দ্বিয়ের অন্তর করে। অর্থাৎ এইবারে দেখা যাক এদের যে প্রবণতার গুণফলটা দেখা যাক কী এসছে। গুণফলটা হচ্ছে আমাদের -1 চলে এলো। সুতরাং কী হবে না, এসি লম্ব বিসি, সুতরাং ওই যে এই কোণটা যেহেতু এরা পরস্পর লম্ব, এই কোণটা তখন কত হয়েছে না 90 ডিগ্রি। সুতরাং কী হলো না এক সমকোণ, অর্থাৎ এটা অর্ধবৃত্ত কোণ সমকোণ, এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, এর পরের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী কোনো যে এর প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক x1, y1 ও x2, y2 হলে y1, y2 প্লাস 4x1, x2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে যেহেতু যেটি নাভিগামী সুতরাং t1 t2 ইকুয়াল -1 হবে। ঠিক আছে, t1 t2 যেখানে দেখতে পাবো সেখানে -1 বসাবো। হয়েছে, তাহলে x1 তাহলে কী হবে না x1 y1 সমান at1 স্কোয়ার, 2at সঙ্গে সমান হবে, অর্থাৎ x1 ইকুয়াল টু at1 স্কোয়ার আর y1 ইকুয়াল টু 2at1। তেমনি একই রকম হবে x2, y2 সমান at2 স্কোয়ার, 2at2, তাহলে x স্কোয়ার সমান at2 স্কোয়ার, y2 সমান a2 সমান at2 স্কোয়ার আর y2 সমান 2at2। তাহলে এদের যার মানটা জিজ্ঞেস করছে y1 y2 প্লাস 4 ইন্টু x1 x2 মানটা 2 ইন্টু at1 ইন্টু 2 ইন্টু at2 প্লাস 4 ইন্টু at1 স্কোয়ার ইন্টু at2 তার স্কোয়ার। মানগুলো এখানে 2a স্কোয়ার আর t1 t2 আর 4 ইন্টু এ স্কোয়ার t1 t2 তার হোল স্কোয়ার মানগুলো বসানো হয়েছে, অর্থাৎ -4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা 0 হয়ে গেল, তাহলে এর মানটা হচ্ছে 0, অ্যান্সার পাওয়া গেল। এরপরে 3-এর দাগের এর অঙ্কটা করবো আমরা। 3-এর দাগের এ কী বলা আছে, 3-এর দাগের 1-এর দাগের অঙ্কটি, একটি যোগশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলে অন্তত একবার হেড পড়ার সমান, অন্তত একবার হেড মানে অন্তত একবার হেড পড়বেই, ম্যাক্সিমামও হেড পড়তে পারে। তাহলে একটি যোগশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2^3। ঠিক আছে, তাহলে এ হলো অন্তত একবার হেড পড়ার ঘটনা। তাহলে এ সমান এই যে HTT, THT, TTH, HHT, HTT, HTH, HATHH তার 3টা H, অর্থাৎ অন্তত একটি মানে একটা হেড পড়বে, তার সঙ্গে সঙ্গে 1 2 3 ম্যাক্সিমাম 3টাই পড়তে পারে, অর্থাৎ 3 পর্যন্ত নিয়ে গেছি। তাহলে এইরকম সংখ্যা কতগুলো আছে মানে এই সেটটির সংখ্যা 8 আর টোটাল নমুনা বিন্দুর সংখ্যা 2^8, এই যে 2^8 2^3 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 7/8 অর্থাৎ প্রবাবিলিটি এ সমান 7/8 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে অথবা দাগের অঙ্কটি কী আছে, আগের সেটগুলোতে করে দেওয়া আছে, সেট নম্বর 4টাতে আমাদের এই টাইপের অঙ্কটি করে দেওয়া আছে, সেট নম্বর 4। ঠিক আছে, সেট নম্বর 4 গ্রুপ এ, সেট নম্বর 4 গ্রুপ এ 3-এর দাগের অঙ্কটি, 3-এর অথবাটা করে দেওয়া আছে। ওকে, এরপরে কোনো পরিবারে 3টি শিশু আছে, তাদের সকলের জন্মদিন অধিবর্ষ নয় এমন বছরে বিভিন্ন তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, অধিবর্ষ নয় আর কি। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 365, তার হোল কিউব হবে, যেহেতু 3জন শিশুর জন্মদিন আছে তাহলে 365 তার হোল কিউব হবে। তাহলে 3জন শিশুর প্রত্যেকের বিভিন্ন তারিখে জন্মদিন হতে পারে 365 দিনে যে কোনো একদিন, অর্থাৎ 365 রকমের নিতে পারি সেটাকে। তাহলে একদিন বাদ চলে গেল, তাহলে 364 দিনের মধ্যে দ্বিতীয় শিশুটার, তারপরে আর একদিন বাদ গেলো, অর্থাৎ 363 দিনের একদিন হবে, তাহলে তাদের গুণফলটা করে দেওয়া হয়েছে। অর্থাৎ 3জন শিশুর বিভিন্ন দিনে জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা 365 ইন্টু 364 ইন্টু 363 বাই 365 তার হোল কিউব, অর্থাৎ 365 একটা করে ক্যান্সেল, অর্থাৎ 364 ইন্টু 363 বাই 365 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটি হয়ে যায় তার সম্ভাবনা। ওকে, এরপরে গ্রুপ বিটা পরের ভিডিওতে আমরা আলোচনা করছি। এতদূরই থাকলো এই ভিডিওটি।